তার মানে হচ্ছে আপনি আমাদেরকে এইখান থেকে অমিট করতে পারছেন না, কিন্তু আপনি আমাদেরকে ভয় দেখায় মনে করেছেন যে আমরা থেমে যাবো। ইটস এ ভেরি রং কনসেপ্ট। এই কনসেপ্টটা না করে যেটা দিয়ে কনসেপ্ট করা যেত, আমি তো আর আসলে রাজনীতিবিদ না, আমি রাজনীতিবিদদেরকে শেখালে তো ওনারা নিবেন না। তারপরও আমি একটা জনগণ হিসেবে চাহিদার জায়গা থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে জুলাই সনদকে উনি সম্মান দেখাক। উনি জুলাই সনদের, হ্যাঁ, উনি যদি 100% নাও মানেন, ধরেন 84টা পয়েন্ট ছিল, সেই 84 ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন কিছুতে, সেই নোট অফ ডিসেন্ট নিয়ে ওনারা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করে একটা সমঝোতার মধ্যে আসুক, আর বাকিগুলোকে এক্সিকিউট করুক। এবং গণভোটে যেটা লেখা ছিল, গণভোটে ইজ অলরেডি রিটেন যে ওনারা 2টা শপথ নিবেন, কার আন্ডারে শপথ নিবেন, এগুলো ওনারা সিগনেচার করেছেন। একটা যদি যে সালাউদ্দিন সাহেব সিগনেচার করেছেন বিএনপির পক্ষ হয়ে, সেই সালাউদ্দিন সাহেবই মুখে বলছেন মানুষ তো এগুলো নিচ্ছে না, মানুষ তো এখন ডিজিটালের যুগ, মানুষ তার বক্তব্য 2 দিন আগের বক্তব্য ভিডিও দেখতেছে, পাশাপাশি তার বর্তমান ভিডিও দেখতেছে, তাকে তো মিথ্যুক হিসেবে ধরতেছে। ইজ এ লায়ার, ইজ এ ড্যাম লায়ার সালাউদ্দিন সাহেব। তার মানে সে তার যোগ্যতা তো ডে ওয়ানে হারালো। একজন লিডারশিপ হিসেবে, একজন স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তার লিডারশিপ তো ডে ওয়ানে নষ্ট হয়ে গেল, কারণ সে তো লাই করতেছে। সে নিজে মুখে যেটা বলেছে সে পরের দিন সে আরেকটা বলতে পারে না। তাহলে কি আমার কথা হচ্ছে যে এখানে মানে তারা শপথ নেওয়া না নেওয়ার মধ্যেই সবকিছু, তারা তো আর জুলাই সনদ নিয়ে কিছু বলেনি, তারা শুধু শপথ নেয়নি, তার মধ্যে থেকে আপনারা সিদ্ধান্ত ধরে নিলেন কিভাবে? না না না, আপনার জুলাই সনদের মধ্যে যা যা বলা লেখা আছে, উনি যেটা সিগনেচার করছেন, আমি তার বাইরে কোনো কথা বলছি না। ওখানে সিগনেচারে বলা আছে যে আপনি, ওখানে সিগনেচারে বলা আছে জুলাই সনদের যে লেখা আছে সেখানে ধারাবাহিকতায় একদম স্পষ্ট, যেটা শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির স্পেসিফিক আপনার নাম্বার ধরে উনি বলে দিচ্ছেন তো পাবলিকলি। তাহলে আমি যদি সেই ধারাবাহিকতাটাই বলি, আমি এক্স্যাক্টলি ধারা নাম্বারটা এই মুহূর্তে মনে নাই, বাট হি মেনশন ইট এন্ড আই হ্যাভ সিন ইট, আমি চেক করে দেখেছি। ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ইলেকশনের পরে যে ইলেকশন যিনি শপথ পড়াবেন, ওই শপথে 2টি শপথ পড়ানো হবে, এবং সেই 2টি শপথের মধ্যে তারা সকলে 2টি শপথ পড়বে, এবং তখনই একটা কমিটি গঠন হবে, যেটা হচ্ছে আপনার আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম কমিটি, এবং সেই কনস্টিটিউশনাল রিফর্ম হবে 180 দিনের মধ্যে। আপনি ডে ওয়ানে তো আপনার মানুষের আপনাকে এই জুলাইয়ের পরবর্তীতে আপনাকে এইটুকু, হ্যাঁ এটা তো আপনি শিশির মনির কথা বলতেছেন, কিন্তু পাশাপাশি বিএনপি যারা লয়ার আছে তারাও তো ব্যাখ্যা দিচ্ছে যে তাদের ব্যাখ্যা তো আমি নিব না। আমি যেটা পড়বো আমার চোখে, আমার যেটা দৃষ্টিতে, আমি যেটা আইনগতভাবে বোঝার জন্য, আমি তো দলীয়টা নিব না। আমি শিশির মনির কাছ থেকে রেফারেন্সটা পেয়েছি, আমি বলি নাই যে শিশির মনির হচ্ছে এখানে বক্তা হিসেবে আমাকে বোঝাই দিচ্ছে। নো, শিশির মনির ওটা বলেছে, আমি তখন চেক করেছি, বিকজ আই ওয়াজ অলসো লুকিং ফর ওয়্যার ইজ রিটেন। আমি আমার অত পড়াশোনা করা ছিল না। এখানে সমস্যা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের সমস্যা, যে তারা চাপায় দিতে চেয়েছিল, তারা পরবর্তী গভর্নমেন্টের উপর চাপিয়ে আপনি না এখানে একটা একদম পরিষ্কার ভাবে আসি। আপনি কি যদি এই কথাটা আমাকে বলেন, তাহলে এটার যদি আমি ব্যাখ্যা দিই, তাহলে কিন্তু এটা আসলে বড় ধরনের একটা রাজনৈতিক ব্যাখ্যা হয়ে যাবে। যদি আমি আবারও বলতেছি আমি রাজনৈতিক ব্যক্তি না। ইস্যুটা কি দাঁড়াইছে, ইউনূস সাহেব যখন প্রথম থেকে বোঝা যাচ্ছিল যে উনি ইয়াং গ্রুপের কলে আসছেন, উনি তো প্রকাশ্যে এটা বলতেছেন যে আমাকে ছাত্ররা ডেকে নিয়ে এসে এই পদের জন্য ধরাই দিয়েছে, এবং এটা তো প্রকাশ্যে সবাই স্বীকারও করেছেন এবং উনি নিজেও স্বীকার করেন। তার মানে হচ্ছে উনি যদি ওই ছাত্রদের যাদেরকে ছবির প্রেমেও দেখি, তারা আজকে কোথায় আছে, এনসিপি নামে একটা দলে, তাহলে উনি যদি কোনো দলকে সমর্থন করে থাকেন তাহলে এনসিপি কে সমর্থন করেন, এটা প্রকাশ্য, এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা প্রমাণিত। কিন্তু আসেন কথাটা হচ্ছে জামাত ভার্সেস বিএনপি। এনসিপি, কারণ এনসিপি তো নতুন দল, এনসিপি আসলে আসন পাবেই তো 10-5 বেশি পাবে না, কারণ ওই রকম নেতা পরিচিত মুখ লাগবে তো, বা ওই রকম হয়ে ওঠার জন্য সময় লাগবে, সেটা তো হয় নাই, সেটা আসলে হচ্ছে এনসি। কিন্তু যে ব্যাখ্যাটা থাকলো সেটা হচ্ছে এনসিপি কে নিয়ে যে জুলাই সনদ, দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট, নট দ্যাট যে জামাতের কমিটমেন্ট। এটা জামাতের কমিটমেন্ট না, এটা ইউনূস সাহেবের কমিটমেন্ট ছিল হচ্ছে উনি জুলাই সনদ করে দিয়ে যাবেন, কারণ জুলাইকে রেজিস্টার করতে হবে। ইফ ইট ইজ নট রেজিস্টার্ড, 2 দিন পরে আওয়ামী লীগ এসে তো বলবে যে ওরা হচ্ছে সন্ত্রাসী কাজ করেছিল, যেটা এখন অলরেডি এই যে মানে যেটা নিয়ে এই কথাটা এখন সবচেয়ে বড় মানুষের, এই যে ইনজুর্ড সোলজার, আমি কেনবার বলতেছি, আমি যদি ফেরত আসি আর আমাকে যদি শত্রু ধরে ফেলায়, তাহলে তো শত্রু বলবে যে তুমি আমার দেশের মধ্যে আসছিলে, আমি তোমার এখন মেরে ফেলবো। আর আমি যদি উল্টা জিতে গুলি করে আসি, তার মানে আমি বুঝাইতে পারতেছি যে আই ওয়াজ রাইট, যে তুমি আমার দেশ দখল করতে আসছিলে, তোমাকে আমি ধরে মেরে ফেলছি। তাহলে কে এখানে শাস্তি পাবে না? কারণ যুদ্ধে তো আপনাকে যে কোনো একটা পক্ষ জিতবে এবং এটা শাস্তিযোগ্য হবে আরেকটা পক্ষ, এটাই তো স্বাভাবিক। তাহলে কি দাঁড়ালো, জুলাইরা যারা যুদ্ধ করেছি আমরা যারা রাস্তায় ছিলাম, তাহলে তো আমরা দোষী হয়ে যাব।
তা আমি এই দোষটা কেন নিব? কারণ আমি তো অত্যাচারিত হবে রাস্তা নামছিলাম। আমি যদি অত্যাচারিত না হইতো, আমার তো রেগুলার, আমি তো রাজনীতি করি না, আমি তো বিএনপির জন্য করতে যাইনি, আমি জামাতের জন্য করতে যাইনি রাস্তায়, আমি যাইছিলাম আমার জন্য। আমার ব্যক্তিগতভাবে আমার নামে 5টা মামলা দেয়া হয়েছে, আমাকে গুম করা হয়েছে, আমি যে সকল দুর্নীতি বিরোধী কথা বলেছিলাম সেটার জন্য আমাকে তারা অত্যাচার করতেছে। এই অত্যাচার নিতে না পেরে মনে করছি যে আমার এই মানে আই বিভাগের মতো চাকরি ছেড়ে দিয়ে আমি রাস্তায় নামছি। মানে জার্মানির একটা কান্ট্রি ম্যানেজার থাকা অবস্থায় আমি $6,000 বেতনের চাকরি করা মানুষ, সেই চাকরি ফেলাই দিয়ে আমি আন্দোলনে নামছি। কারণ মনে হয়েছে যে আর পারা যাচ্ছে না, এভাবে তো কোনো রাষ্ট্রে কোনো মানুষ বসবাস করতে পারে না। কারণ এই রাষ্ট্র নাই, এই রাষ্ট্র হয়ে গেছে যে ইন্ডিয়ার হায়ানা খাইতেছে প্রত্যেকদিন, কুকড়ায় কুকড়ায় খেতে খেতে তো শেষ হয়ে যাবে। তো ঠিক সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আসেন ইউনূসের যে বক্তব্যটা যে ইউনূস সরকারের দোষ, ডেফিনেটলি ইট ইজ দোষ। কি দোষ? ইউনূস সরকার যখন দেখছে যে উনি যেটা করতে চান সেটা করতে পারতেছেন না, যেমন জুলাইদের যারা যোদ্ধা তাদেরকে রিইনস্টল করা, তাদেরকে সহযোগিতা দেয়া, একটা সুন্দর হিস্ট্রি তৈরি করা, আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে বাতিল করা, বাংলাদেশের দল হিসেবে তাদেরকে 100% দল বাদ দিয়ে, হ্যাঁ আওয়ামী লীগকে অপশন দেওয়া যেত, ঠিক আছে তোমরা আরেকটা নতুন দল খোলো, যারা যারা আওয়ামী লীগ করতে তারা নতুন দল নামে আসো, কিন্তু আওয়ামী লীগ নামে আসতে পারবে না। দ্যাট উড কুড বি দি ওয়ান অফ দ্য সলিউশনস। এরকম ধরনের ইস্যুস হতে পারতো, কিন্তু সেই ইস্যুস গুলো না হওয়া অবস্থায় কি হলো, বিএনপি বেঁকে বসলো। বিএনপি বলল যে না, আমরা এই চুপ্পু সাহেবকে পরিবর্তন করতে দিব না, এটা সংবিধানে নাই। ইস্যুসটা কোথাতে চলে? এগুলো সব ইন্ডিয়া রয়ের মানে বানানো জিনিস, এবং এটা খাওয়াইতেছে সালাউদ্দিন সাহেবের মতো লোকজন। মানুষকে এগুলো বোঝে না, সবাই বোঝে। এখন আসেন, কিন্তু সেই জায়গা থেকে তখন ইউনূস সাহেব কি করলো? ইউনূস সাহেব দেখলো যে ঠিক আছে, তাহলে একটা প্রতিপক্ষ দাঁড় করাইতে হবে, নাহলে তো এদের শক্তির কাছে উনি নিজে মরতে যাচ্ছে না। কারণ ওনার ব্যুরোক্রেটসরা শব্দ তো বিক্রি হওয়া মাল, সব তো দুর্নীতিবাজ, এবং সবাই তো বিএনপিকেই চাইবে, কারণ ওরা তো দুর্নীতি টিকে রাখতে পারবে। কারণ জামাত আসলে তো এই দুর্নীতিটা ওইভাবে টিকে রাখতে না পারে, তাদের সন্দেহ আছে জামাত তো তাদেরকে নাও মানতে পারে। এই যে জায়গাগুলোতে তারা তো জামাতকে পিটাইছে 16 বছর ধরে। এই স্বরাষ্ট্র সচিব বা এরা কি লিস্ট তৈরি করে করে মানুষ মারে নাই? তারা কি এই পুলিশ কি জামাতদেরকে ধরে ধরে বাসাতে তুলে নিয়ে যে পিটায় নাই? মারছে তো, হাজারে হাজারে লাখে লাখে মারছে। এই ইনজুর্ড লোকগুলো অর্ধেক রয়ে গেছে সেটা না? তো বিএনপি কেও করছে। হ্যাঁ, সেটা তো বিএনপি কে বিএনপি করছে, কেও কিন্তু করছে। বিএনপি কে আসেন, এই জায়গাটাই তো কথা হয়ে গেছে। বিএনপি কে কাদেরকে করছে? বিএনপির আপনি, আমার শ্বশুর বিএনপি করতে যে উনি 13টা কেস খাইছিলেন। তো উনি তো একজন কর্মী, উনি তো একজন কোর লোক ছিলেন, উনি জিয়ার আদর্শের লোক। তো উনি যখন এরকম কেস খেয়ে উনি দেশ ছেড়ে ভেগে চলে গেলেন। যাই হোক, উনি আপাতত মানে উনি মারা গেছেন। বাট ওনার সাথে দেখেছি, ওনার কেসের মধ্যে ওনার বাকি, আমি একদিন কোর্টে যে দাঁড়ায় দেখি যে আরো 13 জন লোক, এরা নিরীহ। নিরীহ বলতে ওরা সবাই ছিল কর্মী টাইপের। এরা কেস খাইতে খাইতে একটা সময় বলছে যে ভাই আর রাজনীতি করবো না ভাই। এখন এই লোকগুলো যখন এই সরকারের, যখন নতুন করে বিএনপি সরকার আসছে, তাদেরকে তো আপনার আগে মূল্যায়ন করতে হবে। এই যে লোকগুলো আপনার জন্য জেল খাটলো, আপনার জন্য আপনি কাকে কাকে মূল্যায়ন করলেন? আপনি আপনি বলছেন যে মূল্যায়ন করলেন এরা বাঁচার জন্য, কন্ট্রোভার্সিয়াল। এরা মানে জামাত আসলে এদের বিচার হবে না, কিন্তু বিএনপি আসলে না, জামাত আসলে বিচার হবে, বিএনপি আসলে হবে না। তো আমরা তো দেখেছি যে এই ইউনূস সরকার জামাত এবং এনসিপি জোটটাকে যথেষ্ট পরিমাণে প্রাধান্য দিয়েছে, এবং এটা বলা হতো যে আমি ওই ওই আসলে ওই ধারাবাহিকতায় ছিলাম। আমি আসলে ডিস্ট্রাক্টেড হয়ে আপনার লম্বা হয়ে যাচ্ছে। আমি আসতেছিলাম যে ইউনূস সাহেব কিভাবে জামাতকে অ্যাসিস্ট করছে দেখেন, এবং এটার রেজাল্ট কতটুকু বিভৎস রেজাল্ট আপনি কল্পনা করতে পারবেন না। জামাতকে রিয়েলি উনি দাঁড় করায় দিয়ে গেছেন, এবং এই ইলেকশনে উনি জানতেন যে ইলেকশন অতটুকু ইঞ্জিনিয়ারিং হবে, পপুলারিটি নিয়ে বিএনপি আসবে, তারপরেও উনি কোনো প্রতিবাদ করার কোনো যোগ্যতা ওনার ছিল না। কিন্তু উনি যে জিনিসটা করে দিয়ে গেছেন সেটা হচ্ছে গণভোট। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে জামাতকে ওইটুকু সময় স্পেস দিয়ে ম্যানেজমেন্ট করে দিয়ে গেছেন যে জামাত প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় গেছে 43% ভোট। কত ভোট সংখ্যাটা গুনে দেখেন, এই সংখ্যাটা অনেক বড়। এবং তার মানে হচ্ছে জামাত নেক্সট ইলেকশনে দে উইল বিকাম দ্য ম্যান্ডেটরি টিম। বিএনপি যদি মানে এই 5 বছরে যদি তাদের রেজাল্ট না দেখাইতে পারে, যদি জনগণকে জয় না করতে পারে, তাহলে তারা নেক্সট টাইম আর ক্ষমতায় আসবে না। এটা তো প্রমাণিত। দিস ইজ এ অলরেডি ট্রু ফ্যাক্ট বিকজ অফ দ্য নাম্বারস। আমি কিন্তু আপনাকে বলতেছি একদম এক্স্যাক্টলি নাম্বারে। তো দেখেন ইউনূস সাহেব কি খেলাটা খেলছে, যখন দেখতেছে যে উনি তো বিএনপি কে থামাতে পারবে না, বড় দল বিএনপি মানলো না, তখন উনি কি করলেন, জুলাই সনদটা এই সালাউদ্দিন সাহেবদেরকে এদেরকে ডেকে নিয়ে এসে জুলাই সনদ সাইন করালেন। জুলাই সনদ সাইন করার সময় সালাউদ্দিন সাহেবদের এই প্ল্যানটা আছে যে আমরা ইলেকশনের পরপরই এটা ছুড়ে ফেলে দেবো, এটা মানুষও বুঝতেছিল। কিন্তু তারপরও মানুষ একটা বিকল্প খুঁজতেছিল, সেই বিকল্পটা হচ্ছে জামাত ইসলাম। আমি আপনার টকশোতে বহুবার বলেছি
বিএনপি যতগুলো ভুল করবে সবগুলোর বেনিফিট পাবে হচ্ছে জামাত ইসলামী।